আবু সাইদের রক্ত এখনো কবরে শুকায় নাই। মুক্তার রক্ত এখনো কবরে শুকায় নাই। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, সেইখানে তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে কিভাবে তিনি বলেন যে তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন? হাসিনা কেন? হাসিনার বড়রা যদি আসে আমাদের দামা রাখতে পারবে না। বাংলাদেশ ছেড়ে ভারতে হাসিনা অগস্ট থেকে ফেব্রুয়ারি, এই প্রথম নয়। বাংলাদেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন শেখ হাসিনা, ঘোষণা হতেই যেন দাবা নলের আগুন। সমাজ মাধ্যমে আওয়ামী লীগের প্রচার, তারপরেই জমাট বাঁধে হিংসা, যার বহিঃপ্রকাশ বুধবার রাতে ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের বাড়ি। দিল্লির পাওয়ার নিয়ে আজকে এত বড় সাহস! আপনাদের 200 কোটি, আমরা 18 কোটি সমান। আমরা 18 কোটি, 200 কোটি সমান। আমাদের সাথে যুদ্ধ করতে বলেন, আমরা দইমা যাবো না। ইন্ডিয়া কেন? ইন্ডিয়ার বড়দের আমরা জমাই দিব। হাসিনাকে বলেন দিল্লিতে না বসে বাংলা আমরা দেখা নিব। 32 ভাঙলাম, ওদের প্রত্যেকটা জায়গা আমরা ভাঙবো। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, সেইখানে তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে কিভাবে তিনি বলেন যে তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন? আমরা এখানে স্পষ্ট একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যদি কোনোভাবেই কোনো ছাত্রলীগ, কোনো যুবলীগ কোনো জায়গায় অবস্থান নেয় এবং রাস্তায় লিফলেট দেয় এবং প্রধানমন্ত্রী যদি কোনো ভাষণ দেয়, ধানমন্ডি ৩২ যেভাবে দেখছেন ছাত্র জনতা ভেঙ্গে চুরে সেখানে টয়লেট পায়খানা বানাচ্ছে, ঠিক সেইভাবে আমরা কিন্তু আপনার অভ্যুত্থানের মাধ্যমে গোপালগঞ্জকে নিশ্চিন্ত করে দিব। 1961 থেকে 1975 মৃত্যুদিন পর্যন্ত ধানমন্ডির এই বাড়িতেই ছিলেন শেখ মুজিবুর রহমান। এই বাড়ি থেকেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরেই পাক সেনা তাকে গ্রেফতার করে। ওই ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি, যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে গেছিল এই ঘটনার পর। তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল, কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি, ভাঙেনি। ধানমন্ডিতে মুজিবের বাড়ির ওপর হামলার ঘটনা এই প্রথম নয়। জুলাইয়ের গণ অভ্যুত্থানেও হামলাকারীদের নিশানায় পড়ে ধানমন্ডি ৩২, জ্বালিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। এবার তার আর কোনো অস্তিত্বই রইল না। হাসিনা কেন? হাসিনার বড়রা যদি আসে আমাদের দামা রাখতে পারবে না। সোজা সাপটা উনি ইন্ডিয়ায় না বসে বাংলাদেশ এসে ভাষণ দেব। উনারা এত বড় বড় বাহিনী, এত কথা বলে, কই আজকে কই উনাদের বাহিনী কই? বাঁচাইতে পারলো না, একটা বিল্ডিং তো বাঁচাইতে পারলো না। আজকে বলুন উনাদের, দেখি আজকে আমরা কি করতে পারে। আফার উদ্দেশ্যে আমার একটাই বার্তা, আফাই দিল্লি আছে, দিল্লি থাক, বাংলাদেশে না আসুক। যদি আফার পরবর্তীতে অন্য কোনো ফেসিস এভাবে তৈরি হতে চায়, এই যে এই পরিস্থিতি দেখতেছে, এই নিয়ম দেখতেছে, এর পরিবর্তীগুলো এভাবেই ধ্বংস হবে ইনশাআল্লাহ। এত বড় ধ্বংসলীলার পরেও বাংলাদেশ ঠুঁটো জগন্নাথ। এমন ঘটনার পর ভারতের ওপর দায় চাপিয়েছেন মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নাহিদ ইসলাম। আমরা আমাদের জায়গা থেকে, কূটনৈতিক জায়গা থেকে, আইনি জায়গা থেকে শেখ হাসিনাকে ফেরত চাবো, কিন্তু শেখ হাসিনা সেখানে থেকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড করে, এর দায় ভারত সরকারকে নিতে হবে। শেখ হাসিনার প্রত্যর্পণে ভারত প্রথম থেকেই ধীরে চলো নীতিতে চলছে। সীমান্ত নিয়ে যখন দুই দেশের মধ্যে চরম সংঘাত, তখনই সমুদ্রে নিজেদের শক্তি বাড়িয়েছে ভারত। সমুদ্রে যে পথ দিয়ে দেশের ৯৫% বাণিজ্য হয়, সেখানেই একসঙ্গে তিনটি রণতরী নামিয়েছে ভারত। এখন ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মধ্যে অতন্দ্র প্রহরীর ভূমিকায় রয়েছে সাবমেরিন, ডেস্ট্রয়ার সহ ফ্রিগেটের মতো ক্ষিপ্র এবং দ্রুত আক্রমণে সক্ষম সেনা জাহাজ। চিকেন স্নেক সংলগ্ন অঞ্চলেও নিজেদের সামরিক শক্তি বাড়িয়েছে ভারত। বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর আনাগোনা বাড়তেই ভারত সামরিক পদক্ষেপে তার বার্তা আরও স্পষ্ট করছে। উত্তাপ যখন বাড়ছে, তখনই জাতীয় অর্থ লুট এবং দুর্নীতির মতো অভিযোগ সামনে এনে ইউনুসের বিরুদ্ধে চাপ তৈরি করলেন শেখ হাসিনা। গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের পদ, ৬,০০০ টাকা বেতনের চাকরি ৯০ সালে পেয়েছিলেন। আমি ৯৬তে সরকার আসার পরে
এই গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই। শুধু তাই না, গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইউনূসকে দিয়েছিলাম। আমার কাছে বারবার ধর্ণা দিয়েছিল, বলেছিল ওখান থেকে যে লাভ হবে সেই লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে। তা কিন্তু যায়নি, বরং এগুলি বেচেই খেয়েছে, মানি লন্ডারিং করেছে, দুর্নীতি করেছে, এবং তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে।